একটা মানুষ যিনি একটা গোটা কলকাতা শহরের চেহারা বদলে দিলেন। আমরা প্রতিদিন যে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা বেলুর মঠ দেখে মুগ্ধ হই, তার প্রতিটা ইটের পেছনে লুকিয়ে আছে এই একজন বাঙালির নাম। অথচ এটি এমন এক ইতিহাস যা আমাদের প্রত্যেকটা বাঙালিকে বাঙালি হিসেবে গর্বিত করে, যা আমাদের জানা উচিত, কিন্তু আমাদের মধ্যে অনেকেই তা জানি না বা জানার প্রয়োজন বোধ করি না, বিশেষ করে আজকের নতুন প্রজন্ম। কিন্তু কে ছিলেন এই পদ্মার আড়ালের জাদুকর? কিভাবে এক সাধারণ বাবাহারা গ্রামের ছেলে খোদ লন্ডনের বুক থেকে কোটি কোটি টাকা তুলে এনে ব্রিটিশদের ব্যবসায়িক সাম্রাজ্য কাঁপিয়ে দিয়েছিলেন? কেন নিজের পরম পূজনীয় মেন্টর বা শিক্ষাগুরুর শেষ ইচ্ছাটাকে নির্মমভাবে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিলেন তিনি? আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেখানে কোনো ভারতীয়র স্থান ছিল না, সেখানে আজও কোন সাহসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই একমাত্র বাঙালির ব্রোঞ্জ মূর্তি? চলুন আজ ইতিহাসের পাতা থেকে খুঁজে আনি এক মহান বাঙালির সেই অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর লড়াইয়ের গল্প। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। 1954 সালের 23শে জুন উত্তর 24 পরগনার বসিরহাটের কাছে ভাবলা নামের এক সাধারণ গ্রামের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন রাজেন্দ্রনাথ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 6 বছর বয়সে তিনি পিতৃহারা হন। সংসারের সব দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। সেই অভাবের দিনগুলোতে মা একটা বিষয়ে অনড় ছিলেন, ছেলেকে তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করবেনই। গ্রামের পাঠশালায় তালপাতায় লিখে রাজেন্দ্রনাথের অক্ষরের সাথে প্রথম পরিচয়, তারপর বারাসাতে ইংরেজি শিখতে যাওয়া। কিন্তু তখনই বাংলায় ম্যালেরিয়া মহামারী আকার ধারণ করায় মা তাকে পাঠিয়ে দেন আগ্রার সেন্ট জনস কলেজিয়েট স্কুলে। পরে আবার কলকাতায় ফিরে ভবানীপুরের লন্ডন মিশনারি সোসাইটি স্কুল হয়ে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আজকের শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ তখন তৈরি হয়নি। প্রেসিডেন্সি কলেজেই তখন ইঞ্জিনিয়ারিং শেখানো হতো। এই অস্থির শৈশব ও একের পর এক প্রতিকূলতা পেরিয়েও তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। পড়াশোনা শেষ করতেই রাজেন্দ্রনাথের সামনে আসে এক সরকারি চাকরির সুযোগ, একটি বিলের জরিপের কাজ। সেই আমলে বাঙালি ছেলেদের কাছে সরকারি চাকরি মানেই ছিল পরম নিরাপত্তা আর সামাজিক সম্মান। কিন্তু রাজেন্দ্রনাথ সেই নিশ্চিত জীবন ছেড়ে দিলেন। অন্যের অধীনে কাজ না করে নিজের ব্যবসা করার এক অদ্ভুত জেদ চেপে বসল তার মাথায়। তৎকালীন সমাজে যেখানে ব্যবসাকে কেবল পড়াশোনায় পিছিয়ে থাকাদের কাজ বলে মনে করা হতো, সেখানে রাজেন্দ্রনাথ হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। ঠিকাদারি দিয়ে শুরু হলো তার কর্মজীবন। রাস্তা মেরামত, খাল সংস্কারের মতো ছোট ছোট কাজ করতে করতেই একদিন তার দেখা হয় কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্রাডফোর্ড লেসলির সাথে। লেসলি সাহেব রাজেন্দ্রনাথের প্রতিভা চিনে নিতে ভুল করেননি। তিনি তাকে ডেকে পাঠালেন পলতা ওয়াটার ওয়ার্কসে। বন্ধুর কাছ থেকে মাত্র 1000 টাকা ধার করে রাজেন্দ্রনাথ হাতে নিলেন পলতা জল প্রকল্পের কাজ। কলকাতা শহরের পানীয় জলের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পে নিজের দক্ষতার পরিচয় দিয়ে তিনি হয়ে উঠলেন জল প্রকল্পের অন্যতম বিশেষজ্ঞ। এরপরই তার জীবনে আসে ইংরেজ সজ্জন ব্যক্তি থমাস অ্যাকুইন মার্টিন। দুজনে মিলে গড়ে তোলেন বিখ্যাত মার্টিন অ্যান্ড কোম্পানি। তখনকার ব্রিটিশ ভারতে কোনো ভারতীয় নাম কোম্পানির সাথে যুক্ত থাকলে বড় কাজ পাওয়া কঠিন ছিল। তাই বুদ্ধিমত্তার সাথে কোম্পানির নাম শুধু মার্টিনের নামই রাখা হয়। তবে পর্দার আড়াল থেকে মূল চালিকা শক্তি ছিলেন রাজেন্দ্রনাথই। ধীরে ধীরে এই কোম্পানি এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। কুলটিতে বেঙ্গল আয়রনের কাজ, যেসব কোম্পানি এবং 1927 সালে বার্ন কোম্পানি অধিগ্রহণ, সবই ছিল তার দূরদর্শিতার ফল। জিএইচ ফেয়ারহাস্টের সঙ্গে মিলে বার্নপুরে গড়ে তোলেন আজকের বিখ্যাত ইসকো, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, হুগলি ডক কিংবা মার্টিন লাইট রেলওয়েজের মতো বিশাল সব প্রকল্প তার হাত ধরেই দাঁড়িয়েছিল। একটা সময় মার্টিন অ্যান্ড কোম্পানি হয়ে ওঠে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একমাত্র ভারতীয় কোম্পানি। যে ব্রিটিশ সাম্রাজ্য ভারতীয়দের কেবল কেরানি বানানোর শিক্ষা দিত, তাদেরই মূল মাঠে ঢুকে খোদ লন্ডনের বাজার থেকে রাজেন্দ্রনাথের কোম্পানি টাকা তুলে আনছিল। এটা শুধু ব্যবসায়ী ছিল না, এটা ছিল ব্রিটিশদের বুকে দাঁড়িয়ে এক বাঙালির রাজত্ব কায়েম করা। এবার আসা যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথায়। উইলিয়াম এমারসনের নকশায় এই সাদা মার্বেলের অনন্য স্মৃতিসৌধটি তৈরির মূল দায়িত্ব পায় মার্টিন অ্যান্ড কোম্পানি।
এত সূক্ষ্ম এবং বিশাল একটা স্থাপত্যকে মাটি থেকে তুলে দাঁড় করানো ছিল এক অসম্ভব চ্যালেঞ্জ, যা রাজেন্দ্রনাথ নিখুঁতভাবে সম্পন্ন করেছিলেন। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে থাকা অসংখ্য মূর্তির মধ্যে একমাত্র একজন ভারতীয়র ব্রোঞ্জ মূর্তি রয়েছে, আর সেটি স্বয়ং স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির। এবার ফিরি হাওড়া ব্রিজের সেই ঐতিহাসিক আবেগঘন গল্পে। কলকাতা ও হাওড়ার মাঝখানে তখন ছিল স্যার ব্র্যাডফোর্ড লেসলির তৈরি ভাসমান পন্টুন ব্রিজ। কিন্তু সময়ের সাথে সাথে শহরের লোকসংখ্যা এবং যানবাহন বৃদ্ধি পাওয়ায় একটি স্থায়ী এবং শক্তপোক্ত ব্রিজের প্রয়োজন দেখা দেয়। 1921 সালের নভেম্বর মাসে সরকার একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। রেলওয়ে, বন্দর কর্তৃপক্ষ এবং সরকারের সব নামী প্রতিনিধি সম্মিলিত একটি কমিটির প্রধান এবং চেয়ারম্যান করা হয় রাজেন্দ্রনাথ মুখার্জিকে। ব্রিটিশ রাজত্বে বাকি সব ইউরোপীয় সদস্যদের ওপরে একজন বাঙালিকে বসানো সে যুগে এক অবিশ্বাস্য ঘটনা ছিল। ঠিক এই সময়ে তৈরি হয় এক জটিল আবেগঘন মুহূর্ত। বৃদ্ধ স্যার ব্র্যাডফোর্ড লেসলি, যার হাত ধরে রাজেন্দ্রনাথ জীবনে প্রথম বড় সুযোগ পেয়েছিলেন, তিনি অনুরোধ করেন যেন তার তৈরি পুরনো ভাসমান ব্রিজের নকশাটাই সামান্য উন্নত করে রেখে দেওয়া হয়। নিজের মেন্টর, নিজের শিক্ষাগুরুর শেষ ইচ্ছা পূরণ করা রাজেন্দ্রনাথের জন্য খুবই সহজ হতো, কিন্তু একজন সৎ ইঞ্জিনিয়ার হিসেবে তিনি জানতেন শহরের ভবিষ্যতের জন্য সেটি সঠিক সিদ্ধান্ত হবে না। 1922 সালের ফেব্রুয়ারি মাসে রাজেন্দ্রনাথের নেতৃত্বাধীন কমিটি চূড়ান্ত রায় দেয়, ভাসমান ব্রিজ নয়, এখানে তৈরি হবে ক্যান্টিলিভার ব্রিজ। নিজের মেন্টরের শেষ ইচ্ছাটিকে প্রত্যাখ্যান করার মুহূর্তটি মানুষ রাজেন্দ্রনাথকে কতটা ব্যথিত করেছিল তা ইতিহাসে লেখা নেই। তবে পেশাদারিত্বের খাতিরে সেদিনের সেই কঠিন সিদ্ধান্তই আজকের আইকনিক হাওড়া ব্রিজের রূপরেখা তৈরি করে দিয়েছিল। দুর্ভাগ্যবশত এই সিদ্ধান্তের পর ফান্ডিং এবং নানা প্রশাসনিক জটিলতায় ব্রিজ তৈরির কাজ শুরু হতে বহু বছর কেটে যায়। 1936 সালের 15ই মে 81 বছর বয়সে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে ব্রিজের রূপ তিনি নিজে ঠিক করে দিয়ে গেছিলেন, তার ভিত তৈরি হওয়া তো দূর, কাজটাই শুরু হয়েছিল তার মৃত্যুর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম অস্থিরতার মধ্যে কাজ শেষ করে 1943 সালের 3রা ফেব্রুয়ারি কোনো জাঁকজমক ছাড়াই ব্রিজটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। নিজের স্বপ্নের স্মৃতিকে তিনি কখনো চোখে দেখে যেতে পারেননি। তার জীবনের শেষ বছরে আরেকটি ঐতিহাসিক কাজ শুরু হয়েছিল, বেলুড় মঠ। সর্বধর্ম সমন্বয়ের প্রতীক শ্রীরামকৃষ্ণের এই মূল মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল রাজেন্দ্রনাথের কোম্পানির হাত ধরে, তার পরিকল্পনায়। এই কাজটিও শেষ হয় 1938 সালে, তার মৃত্যুর 2 বছর পর। শুধু ইট কাঠ পাথরের স্থাপত্যই নয়, আধুনিক ভারতের মেধা গঠনেও তার অবদান ছিল অনস্বীকার্য। তরুণ পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মাওলানবিশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1931 সালের 17ই ডিসেম্বর কলকাতায় যে সভা বসেছিল, তার সভাপতিত্ব করেছিলেন রাজেন্দ্রনাথ মুখার্জি। সেই সভাতেই জন্ম নেয় আজকের বিখ্যাত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এবং রাজেন্দ্রনাথ মুখার্জি হন তার প্রথম সভাপতি। ব্রিটিশ সরকারও তার কাজের স্বীকৃতি দিতে কার্পণ্য করেনি। 1908 সালে কম্পানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার, 1911 সালে কলকাতার শেরিফ পদ এবং একই বছর নাইট উপাধিতে ভূষিত হন তিনি। 1922 সালে পান কেসিবো সম্মান। এক বাবাহারা সাধারণ গ্রামের ছেলে, যার একমাত্র সম্বল ছিল মায়ের জেদ আর নিজের অধ্যবসায়। তিনি ব্রিটিশ আমলের সর্বোচ্চ সব সম্মান অর্জন করেছিলেন। আজ কলকাতার মিশন রোড রাস্তাটির নাম বদলে রাখা হয়েছে RN মুখার্জি রোড। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, অথচ কজন আর মনে রেখেছেন এই মানুষটাকে? হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়া লক্ষ লক্ষ পথচারী, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তোলা পর্যটক, কিংবা বেলুড় মঠে প্রার্থনা করা ভক্তদের অলক্ষ্যেই জড়িয়ে রয়েছে তার নাম, RN মুখার্জি। কলকাতার আকাশরেখায় তাকালে আজও তার ছোঁয়া পাওয়া যায়, শুধু নামটাই হারিয়ে গেছে সময়ের চাদরে। বাঙালি হিসেবে কি আমাদের এই মহান মানুষদের অবদান মনে রাখা উচিত নয়? আজকের প্রজন্মকে কি এই ইতিহাস জানানো আমাদের কর্তব্য নয়? বর্তমান প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস এবং বাঙালিদের এই অনবদ্য অবদান সম্পর্কে সচেতন করতে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে।
যদি আপনারও মনে হয় যে এই ভিডিওটি সবার জানা উচিত, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আমাদের নতুন প্রজন্মের সাথে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। জয় হিন্দ।